বেশ কিছুদিন থেকে এপার বাংলা এবং ওপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বাঙালিরা একটা ওয়ার্ডের সঙ্গে কিন্তু খুবই সুপরিচিত হয়ে গেছে, সেটা হলো ফ্যাসিবাদ। আসলে এই ফ্যাসিবাদ কি, এই ফ্যাসিবাদের বৈশিষ্ট্য বা কি, এই ফ্যাসিবাদ শুরু হলো কোথা থেকে? ওপার বাংলায় যেটা বাংলাদেশ, সেখানে শেখ হাসিনার যে সরকার ছিল তাকে কিন্তু প্রচুর মানুষ বলছে সে নাকি একটা স্বৈরাচারী শাসক ছিল, সে নাকি ফ্যাসিবাদী শাসক ছিল। সেই সরকারের যে সমস্ত সমর্থক ছিল তাদেরকে ফ্যাসিবাদের দোসর বলা হচ্ছে। ঠিক তেমনই আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু এই যে আরজি কর নিয়ে একটা যে ঘটনা ঘটে গেল, তাতে কিন্তু এই সরকারকে অনেকেই ফ্যাসিস্ট সরকার বলছে। তাছাড়াও কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে আমাদের কেন্দ্রীয় সরকার তথা নরেন্দ্র মোদী বা বিজেপি সরকারকেও কিন্তু অনেকে বলে যে ফ্যাসিস্ট সরকার। তাহলে এই ফ্যাসিস্ট সরকারের সঙ্গে এই যে আমাদের দেশের বা পার্শ্ববর্তী দেশের সরকারের কি কি মিল রয়েছে, আসলেই কি বৈশিষ্ট্যগুলো মিলছে এবং তাদেরকে কি ফ্যাসিস্ট সরকার বলা যাবে? তো চলুন আজকের ভিডিওতে আমরা পর্যালোচনার মাধ্যমে জানবো যে আসলে এই ফ্যাসিস্ট সরকার কি এবং এখনকার বর্তমান যে শাসক গোষ্ঠী রয়েছে তাদেরকে কি ফ্যাসিস্ট সরকার বলা যায় কি না। তো এই সমস্ত তথ্যগুলো জানার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে দেন এবং সেই সঙ্গে আমার ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেষে আপনার মতামত জানানোর জন্য কিন্তু কমেন্ট করবেন। সালাম আদাব, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা প্রথমেই জানবো যে এই ফ্যাসিবাদ বা ফ্যাসিজম এর অর্থ কি এবং এর উৎপত্তি কোথায়। তাহলে এই ফ্যাসিবাদ বা ফ্যাসিজম শব্দটি এসছে ইতালীয় শব্দ ফ্যাসিমো থেকে, যে ফ্যাসিমো শব্দটি এসছে কিন্তু ফ্যাসিও থেকে। এই ফ্যাসিও শব্দটি আবার এসছে ল্যাটিন শব্দ ফ্যাসেস থেকে, আর ফ্যাসেস শব্দের অর্থ হলো একগুচ্ছ লাঠি বা অনেকগুলো কাঠ বা রডের লাঠি যেগুলো একসঙ্গে থাকে এবং একসঙ্গে থাকলে সেগুলো শক্তিশালী বোঝায়। তার মানে একগুচ্ছ মানুষ বা একগুচ্ছ দল যারা শক্তিশালীভাবে থাকে, সেটাই হলো এই ফ্যাসিবাদ বা ফ্যাসিজমের অর্থ। এই ফ্যাসিস্ট শব্দ থেকেই কিন্তু ফ্যাসিস্ট যে রাজনৈতিক মতাদর্শ বা যে রাজনৈতিক দল তার কিন্তু সৃষ্টি হয়েছিল, যারা ঐক্যতা বোঝাতে মেনলি সৃষ্টি হয়েছিল। এবং এটি সেই প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময় পর্যন্ত কিন্তু খুবই জনপ্রিয় ছিল ইউরোপের বেশ কয়েকটি দেশে। তার মধ্যে এটা সৃষ্টি হয়েছিল কিন্তু ইতালিতে এবং তারপরে জার্মানিতেও কিন্তু ছড়িয়ে পড়েছিল। এর যে মূল যে দুইজন নেতার নাম আমরা বলতে পারি সেটা হলো মুসোলিনি এবং হিটলারকে কিন্তু এই ফ্যাসিবাদ, আর হিটলারের যে নাৎসিবাদ ছিল, নাৎসিবাদও কিন্তু এই ফ্যাসিবাদেরই একটা শাখা বলা যায়। তাহলে এরা কিন্তু মূলত প্রায় বৈশিষ্ট্য একই রকমেরই ছিল। তাদের মূল বক্তব্য ছিল রাষ্ট্রই সর্বশেষ ক্ষমতার অধিকারী এবং সবার উপরে, যেখানে ব্যক্তি স্বাধীনতা বা মানবাধিকার বা গণতন্ত্র এইসবের কোনো রকমের মূল্য নাই। এগুলো হলো একটা নিষ্ক্রিয় উপাদান যখন আপনার সামনে রাষ্ট্রের কথা আসবে তখন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিয়ায় বর্ণনা করা হয়েছে যে এই ফ্যাসিজম বা ফ্যাসিবাদ হচ্ছে একটি রাজনৈতিক মতাদর্শ এবং গণ আন্দোলন যেটি 1919 থেকে 1945 পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু সদর্পে উপস্থিত ছিল। ফ্যাসিজম বা ফ্যাসিবাদ আন্দোলনের মধ্যে দিয়ে উগ্র ডানপন্থী জাতীয়তাবাদের আবির্ভাব ঘটে ইউরোপে। এই মতাদর্শে বিরোধীদের কিন্তু কোনো রকমের জায়গা ছিল না। কর্তৃত্বময় শাসন, ক্ষমতাই ছিল ফ্যাসিবাদের মূলতন্ত্র। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী এবং ইতিহাসবিদ রবার্ট পেক্সটন তার একটা বই লিখেছিলেন 2004 সালে। সেই বইটাতে ফ্যাসিজম বলতে তিনি বলেছেন যে 1919 সালের 15 এপ্রিলের বৈঠকের পর মুসোলিনির একদল বন্ধু এবং সহচর মিলে কি করেছিল, যে ইতালির মিলান শহরে অবস্থিত সমাজতন্ত্র যারা সমর্থন করত সেই রকম ধরনের একটা পত্রিকার অফিস ছিল, সেই পত্রিকাতে কিন্তু তারা আক্রমণ করেছিল এবং সেই আক্রমণের ফলে সেই পত্রিকাতে যারা কাজ করত তাদের 4 জনের নিহত হয়। এবং তারা মূলত এই যে সমাজতন্ত্র যারা সমর্থন করতো সেই সমাজতন্ত্রীদের বিরোধী ছিল, মানে মার্ক্সবাদেরও কিন্তু তারা বিরোধী ছিল। এবং তারা তখন বর্ণনা করেছিল তারা নাকি দেশের বা রাষ্ট্রের হিতের জন্যই বা রাষ্ট্রের ভালো কিছুর জন্যই কিন্তু এই আক্রমণ সানিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে এই পত্রিকারই কিন্তু সম্পাদক ছিলেন মুসোলিনি 1912 থেকে 1914 সাল পর্যন্ত। এই ঘটনা এবং তার পরবর্তীতে সমাজতন্ত্রী ও বুর্জোয়াদের বিরুদ্ধে সহিংসতার মাধ্যমে ইতালির ফ্যাসিজম মতবাদ ইতিহাসে তাদের অস্তিত্বের জানান দেয়। আর ঠিক এই হামলারই 3 বছর পর কিন্তু মুসোলিনি তার ফ্যাসিস্ট দল নিয়ে ইতালির ক্ষমতা দখল করে।
তো আসলে এই মুসোলিনি বা কে ছিল? এই মুসোলিনি কিন্তু ছিলেন একজন স্কুল শিক্ষক এবং প্রথা বিরোধী লেখক। তার সঙ্গে সঙ্গে তিনি একজন সমাজতন্ত্রবিদও ছিলেন, আর তাছাড়াও তিনি সংবাদপত্রের কিন্তু সম্পাদকও ছিলেন। ক্ষমতায় আসার পরপরই কিন্তু তাদের কঠোর মনোভাবতা কিন্তু তারা দেখিয়েছিল না। প্রায় 16 বছর পর্যন্ত এই মুসোলিনি কিন্তু তার দেশের যে সমস্ত সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী, তাদের মধ্যে ইহুদি ছিল, এই ইহুদিদেরকে কিন্তু কিছু বলেছিল না, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিল। এই ইহুদিদের যাদের সবচেয়ে অনেক বড় বড় লোক ছিল, যাদের অনেক ধনসম্পদ ছিল, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিল এবং তাদের কাছ থেকে বিভিন্ন রকমের সাহায্য নিয়েছিল। এই ফ্যাসিজমকে প্রথমে কিন্তু সেই দেশের মানুষরা মনে করেছিল যে এরা হলো পুঁজিবাদের বিরুদ্ধে আন্দোলন করবে বা লড়াই করবে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে না, এরা পুঁজিবাদের বিরুদ্ধে না গিয়ে এরা কিন্তু মূলত সমাজতন্ত্রীদের বিরুদ্ধে গিয়েছিল এবং সমাজতন্ত্রের বিরুদ্ধেই তারা কঠোর মনোভাব গ্রহণ করেছিল। আর ক্ষমতায় আসার পর নিজেদের যখন ভিত্তি যখন খুবই শক্তিশালী হয়ে যায়, তখনই কিন্তু তাদের আসল রূপ ধরা দেয়। তারা তাদের দেশের যে সংখ্যালঘু সম্প্রদায় ছিল, মানে ইহুদিদের ওপর কিন্তু প্রচুর পরিমাণ দমনপীড়ন শুরু করে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে শুরু করে, বিভিন্ন রকমের আন্দোলন বা ধর্মঘাট নিষিদ্ধ করে দিতে শুরু করে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের দমনপীড়ন, মানবাধিকার লঙ্ঘন এবং সংবাদ মাধ্যমের ক্ষমতা হ্রাস করার মাধ্যম দিয়ে কিন্তু তারা তাদের ক্ষমতা বজায় রেখেছিল। এই ফ্যাসিবাদ কিন্তু নাৎসিবাদ রূপে জার্মানিতেও ছড়িয়ে গিয়েছিল, আর যেখানে কিন্তু হিটলার ছিল এর মূল হোতা। তার যে পার্টি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টিও এই ফ্যাসিস্ট পার্টি রূপেই কিন্তু পরিচিতি লাভ পেয়েছিল। তো আমরা ফ্যাসিবাদ সম্বন্ধে এতক্ষণ ধরে যা কিছু বললাম, আপনারা হয়তো অনেকটা ম্যাচ করতে পারছেন যে আমাদের এখানকার সরকারের সঙ্গে কি তাদের ম্যাচ করছে কিনা। তারপরেই কিন্তু আমি আরো বৈশিষ্ট্য বলবো এবং বৈশিষ্ট্য বলার পর কিন্তু আপনারা আরো ভালোভাবে কম্পেয়ার করতে পারবেন। চলুন এখন আমরা বৈশিষ্ট্যগুলো জেনে নিই যে এই ফ্যাসিবাদের মূল বৈশিষ্ট্য কি। তো এই ফ্যাসিস্ট দলগুলোর মূলত মেন যে বৈশিষ্ট্য ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে একনায়কতন্ত্র, মানে একা যে ক্ষমতায় দখল করে থাকবে সে কিন্তু একচ্ছত্র ক্ষমতার মালিক হবে, তার কাছে বিরোধী দলের বা বিরোধিতার কিন্তু কোনো জায়গা থাকবে না। তার সঙ্গে সঙ্গে তারা হবে গণতন্ত্র বিরোধী, তারা কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করবে না, তারা চাইবে না যে ক্ষমতা হস্তান্তর করতে বা ক্ষমতা অন্যদিকে যেতে। তারা তাদের পুঞ্জীভূত শক্তিকে কিন্তু এক জায়গায় রাখতে চায় এবং একাই সেই ক্ষমতাটা দখল করতে চায়। তারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, যেগুলো স্বায়ত্তশাসিত সংস্থা, যারা বিভিন্ন স্বাধীনভাবে কাজ করে, সেই স্বাধীনভাবে কাজ করা সংস্থাগুলোর উপরেও কিন্তু হস্তক্ষেপ করে। যেমন ধরেন বিভিন্ন ধরনের চার্চ, গির্জা বা বিভিন্ন রকমের সামাজিক ক্রিয়াকলাপ করা প্রতিষ্ঠান, সামাজিক ক্লাব, আদালত, বিশ্ববিদ্যালয় এর উপর কিন্তু তারা কর্তৃত্ব হাসিল করে। তাছাড়াও তাদের মধ্যে আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল যে তারা তাদের যে সমস্ত জনগোষ্ঠী ছিল তাদের সমর্থনে তাদেরকে দিয়ে কিন্তু একটা জনসমাবেশ করে মানুষকে একটা শক্তি প্রদর্শন করিয়ে দেখাতো যে তাদের দিকে মানুষ কিন্তু রয়েছে। তাছাড়াও তারা কিন্তু যুবক শ্রেণীর মানুষদেরকে বেশি বেশি করে উদ্বুদ্ধ করতো, তারা বলতো যে দেশের জন্য প্রাণ দিতে হবে, দেশ সবার আগে। আর এইভাবেই কিন্তু তারা তাদেরকে উদ্বুদ্ধ করে তাদের বশ করে রাখতো। তারা মনে করতো যে দেশের সরকারের ক্ষমতা কিন্তু একজনের হাতেই অধীনস্থ থাকা দরকার, সেটা সরকার হোক বা বিভিন্ন রাজনৈতিক দল হোক, যে কোনো একজনেই কিন্তু কন্ট্রোল করবে, তাতে কিন্তু দেশের ঐক্যতা বজায় থাকবে। তাছাড়াও এই ফ্যাসিবাদের কাছে কিন্তু উদারতার কোনো জায়গাই নেই। তার কারণ হলো তারা যে সমস্ত বিরোধী বা তাদের যারা সমালোচনা করে, এই সমালোচনার জবাব কিন্তু তারা সুষ্ঠুভাবে দেয় না, তারা বল প্রয়োগের মাধ্যমে, তাদেরকে দমন পীড়নের মাধ্যমে এর জবাব দেয়। আর এই ধরনের ফ্যাসিস্ট সরকার তারা কিন্তু দেশের বা বিভিন্ন রকমের সমস্যার জন্য তাদের বিরোধীদের বা অন্যের ওপর দোষ চাপাতে তারা কিন্তু পটু ছিল। যেমন এই ফ্যাসিস্টরা তখন বিভিন্ন মার্ক্সবাদী সংগঠন এবং অভিবাসীদের ওপর কিন্তু দোষ চাপাতো, তার সঙ্গে সংখ্যালঘুদের ওপরও দোষ চাপাতো এবং তাদের উপর প্রচুর পরিমাণে দমনপীড়ন করতো। তাহলে এইরকম বৈশিষ্ট্য কি আপনারা বাংলাদেশের সরকারের সঙ্গে মিল পাচ্ছেন, না আমাদের ভারতবর্ষের সরকারের সঙ্গে মিল পাচ্ছেন? আপনারাই কিন্তু আপনাদের কমেন্ট করে জানাবেন। আমার তো মনে হচ্ছে বাংলাদেশের সরকারের সঙ্গে অনেকটাই বেশি মিল পাওয়া গেছে। তো মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী লরেন্স ব্রিট কিন্তু এই ফ্যাসিবাদ সম্বন্ধে তার 14টি বৈশিষ্ট্য বর্ণনা করেছিলেন। তার মধ্যে আমি বেশ কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে উল্লেখ করছি, চলুন দেখে নেওয়া যাক সেই বৈশিষ্ট্যগুলো কি কি। এই বৈশিষ্ট্যগুলি হলো, জাতীয়তাবাদের ক্রমাগত প্রচার করবে এই ফ্যাসিস্ট সরকার, তার সঙ্গে সঙ্গে মানবাধিকার হরণ করবে, সেনাবাহিনীকে কিন্তু বিশেষ সুবিধা দেবে, তার কারণ তাদেরকে তাদের বশে রাখতে হবে। তাছাড়াও গণমাধ্যমের নিয়ন্ত্রণ এবং কর্পোরেট স্বার্থ, এবং সর্বশেষে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আসছে সেটা হলো প্রতারণার নির্বাচন। মানে দেখে মনে হবে নির্বাচন হচ্ছে, কিন্তু আসলেই সেটা নির্বাচন না, সেটা একটা প্রহসন রূপে দেখা দেবে, যে সেখানে বিরোধীদের কোনো ভূমিকা থাকবে না, বিরোধীদেরকে দমন পীড়ন করবে এবং তার ফলে তারা আবার পুনরায় ক্ষমতায় আসবে। তাহলে এই সমস্ত ছিল কিন্তু একটা ফ্যাসিবাদ সরকারের বৈশিষ্ট্য। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে ফ্যাসিবাদ সরকার কে বা কারা বা কাদেরকে বলা হয়। তো এখানে কিন্তু শেখ হাসিনা সরকার বা বাংলাদেশের সরকারের সঙ্গে কিন্তু অনেকটাই মিল ছিল এই ফ্যাসিবাদের।
রাজত্বের, সেখানে আমরা দেখেছি যে বিরোধী মতাদর্শের বিভিন্ন মানুষকে গুম বা হত্যা, বিরোধী দলকে দমন পীড়ন বা সরকারের সমালোচনা করলেই কিন্তু তাকে জঙ্গি বা দেশদ্রোহী ট্যাগ লাগিয়ে দেওয়া, এটা কিন্তু সেখানে চলতো, সেখানে রাজাকার বলে ডাকা হতো। তো চলুন আজকে আপনারা আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন যে ফ্যাসিবাদ কি এবং ফ্যাসিবাদের পুরো একটা বৈশিষ্ট্য আপনারা জানতে পারলেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, এবং যাওয়ার আগে অবশ্যই আপনারা যদি লাইক না করে থাকেন তাহলে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য। চলুন দেখা হচ্ছে পরবর্তীকালের ভিডিওতে।